নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। স্বাধীন পশ্চিমবঙ্গের মাটিতে বসে প্রথম ভিডিও বানাচ্ছি, কিন্তু খুব দুঃখে, খুব কষ্টে, খুব যন্ত্রণায় আছি, জানেন তো কেন বলুন তো? কেননা 4 তারিখের পর বহু তোলামূল মাল বলেছিল আমাকে দেখে নেবে, আমাকে বুঝে নেবে, আমাকে মেপে নেবে, আমাকে মেরে দেবে। তাদের কাউকে খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করুন, একটা কাউকে খুঁজে পাচ্ছি না। তারা আমাকে মুখটা অব্দি দেখাচ্ছে না। আরে ভাই, মারবি না ঠিক আছে, অন্তত কাছাকাছি আয়, আমি মিষ্টি খাওয়াবো তোদের। পাচ্ছি না তাদেরকে। আর তার থেকেও বেশি দুঃখ কাদের জন্য পেয়েছি জানেন? আপনাদের জন্য। আপনারা অনেকেই বলেছিলেন যে এক্সিট পোলটা করেছি সেটা যদি মিলে যায়, যদি তার থেকে ভালো রেজাল্ট হয়, যে ইঙ্গিত দিচ্ছি সত্যিই হয়, পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার হয়, তাহলে বাড়িতে এসে নাকি মিষ্টি খাইয়ে যাবেন। একটা চিনির দানা ছেড়ে দিন, এখন অবধি তারাও অবধি দেখে যাননি। এই যে কঠিন কঠোর লড়াইটা করেছি, তার কোনো রেকগনিশন পাবো কি পাবো না সেটা অবধি বুঝতে পারছি না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই নির্বাচন অনেক কিছু হারানোর নির্বাচন ছিল, কিন্তু পেয়েছি দু হাত ভরে। তাই এই যে যুদ্ধটা করছিলাম না, সেই যুদ্ধটা করার জন্য শেষ একটা মাস আপনারা জানেন আমি মাটি কামড়ে লড়াই করেছি, মাটিতে পড়ে থেকেছি আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু, আমার ভাই মানব গুহকে জেতানোর জন্য। সেই ফিল্ডে নেমে লড়াইটা করেছি, ফলে ভিডিও নিয়মিত হয়নি। আপনারা অনেকেই অভিযোগ করেছেন, জানি সেই অভিযোগের কথা, কিন্তু বিশ্বাস করুন, এটা ভিডিও বানিয়ে আপনাদের জানানো, আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়া তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাঙালি হিন্দুকে বাঁচানোর শেষ লড়াই ছিল এটা, সেই যুদ্ধটা জয় করা। না হলে বহু বহু মায়ের কোল আজকে খালি হয়ে যেত, বহু দিদির সিঁথির সিঁদুর আজকে মুছে যেত। ফলে সেইটা করতে গিয়ে এই জিনিসটা হয়নি। তবে এই জিনিসটায় অনেক কিছু যেমন হারিয়েছি, সেরকম অনেক কিছু পেয়েছি। 3টে ফিল্ডে বড় জয় হয়েছে। এতদিন তো নিয়মিত ভিডিও করতে পারিনি, কিন্তু এবার থেকে অন্তত দিনে 2টো বা 3টে ভিডিও ডেফিনেটলি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। যদিও শপথ গ্রহণ যেহেতু হয়নি, এখনও বেশ কিছু কাজের সঙ্গে জড়িত রয়েছি, ফলে খুব রেগুলারলি হয়তো নাও করতে পারি, কিন্তু 3টে ভিডিও করব। এবং তার সঙ্গে যেটা আরেকটা খুব সুখবর, যেটা আপনারা সকলেই চাইছেন, সর্বভারতীয় স্তর থেকেও আসছে, যে হিন্দি চ্যানেল, সেখানেও ভিডিও করা। সুতরাং আমাদের যে হিন্দি চ্যানেলটা রয়েছে প্রিয় বন্ধু ভারত, সেখানেও কিন্তু এবার থেকে দিনে একটা অন্তত ভিডিও করার ডেফিনেটলি সেখানে চেষ্টা করব। প্রথম যে জয়, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে হিন্দু বাঙালিকে বাঁচানোর লড়াই, এই পশ্চিমবঙ্গে পরিবর্তনের লড়াই, সেটা সফল হয়েছে। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসেছে এবং এখানে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। সবথেকে বড় কথা, হিন্দু বাঙালি জাতি বেঁচে গেছে। আপনারা দু হাত ভরে যেভাবে আশীর্বাদ করেছেন, সেটা যদি না হতো, সমস্ত হিন্দু সনাতনী যদি না জেগে উঠতো, এই পরিবর্তন হওয়া সম্ভব ছিল না। ফলে সেইটাকে যে যুদ্ধ হিসেবে দেখেছিলাম, সেখানে নিজেকে একজন যে সেনানী হিসেবে বেছে নিয়েছিলাম, সেই জায়গাটাই জয় পেয়েছি। অসম্ভব খুশি লাগছে, ভালো লাগছে, সেই জায়গাটা রয়েছে। গলার অবস্থা খুব খারাপ। গত 1 মাস কোনো খাওয়া, ঘুম, শোয়ার জায়গা, থাকার জায়গা কিচ্ছু ঠিক ছিল না। দিনে 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো ঘুমিয়েছি, কিন্তু সেই পরিশ্রম যে সার্থক হয়েছে, গত 5 বছরে যে সীমাহীন লড়াই হয়েছে, বন্ধু মানব গুহ সেই লাইভ করেছিল, বলেছিল ভাই 2 ভাইয়ে একসঙ্গে নাচবো। যেতে আসার পর 2 ভাই একসঙ্গে নাচবো, সেটা লাইভ হবে। সেই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি। এবং এই যে আলিঙ্গন, এই যে ভালোবাসা, দুই বন্ধু বুঝতে পারছি কি অসম লড়াইটা লড়েছি। কেননা মানব গুহ তো জাস্ট এই নির্বাচনের জন্য এরকম কোনো ব্যাপার নয়। ও মেমারি বিধানসভা থেকে আমি জামালপুর বিধানসভা, আমার যেটা গ্রামের বাড়ি, সেখানে 2 বন্ধু পাশাপাশি যেহেতু থাকি, একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। এবং সেই ভাইয়ের লড়াইয়ে যখন গিয়েছিলাম, খুব অসম লড়াই ছিল। কেউ বিশ্বাস করেনি, দলীয় কর্মী সমর্থকরা বিশ্বাস করতে পারেনি, দলের যারা কার্যকর্তা রয়েছেন তারা বিশ্বাস করতে পারেনি, মেমারিবাসী বিশ্বাস করতে পারেনি যেখানে জয় সম্ভব। এবং মানবও যে একটু টেনশনে ছিল না তা বলবো না, যথেষ্ট তার ফেস ভ্যালু রয়েছে, তার লড়াইটা সকলে জানে, ভূমিপুত্র। ফলে এক্সপেকটেশান তৈরি হয়েছিল, কিন্তু সেটা যে কনভার্ট হবে সেটা ছিল না। আমি ভাইকে কথা দিয়েছিলাম, জেতা ম্যাচ ওদেরকে হারাবো এবং আমরা জিতবো, আমরা জিতে বেরিয়ে আসবো, ওদের এত সহজে ছেড়ে দেবো না। তো সেটা হয়েছে, বাঁধ ভাঙা উচ্ছ্বাস কর্মীদের সেটা ছিল। তো সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যখন মানব টিকিট পেল, আগে থেকে একটা কথাবার্তা শোনা যাচ্ছিল যে মানব এখানে টিকিট পেতে পারে, কিন্তু দেখুন, এটা তো ভারতীয় জনতা পার্টি, সব দিক বিচার বিবেচনা করে তারা টিকিট দেন। এবং সেখানে একটা
একটা যে আসন রয়েছে সেখানে পাওয়ার জন্য অনেকেই দাবিদার থাকেন। ফলে মানবের নামটা ঘোষণা হতে একটু দেরি হয়েছিল। যখন ওর নাম ঘোষণা হলো, আমি তো ফেসবুকে পোস্ট করেছিলামই, খুব আনন্দ হয়েছিল এবং আমি তারপর মানবকে ফোন করেছিলাম এবং ফোন করার পর মানব বলেছিল এখন প্রচণ্ড ব্যস্ত রয়েছি, রাত্রের দিকে কথা হচ্ছে ভাই তোর সঙ্গে, আমাকে রাত্রেবেলায় কল করেছিল এবং তারপর যেটা বলেছিল যে এখানে লড়াইটা কিন্তু খুব সহজ নয়, চারিদিকে ছত্রভঙ্গ অবস্থা হয়ে রয়েছে, কিছু কি সাহায্য করতে পারি? তো তখন সেই জায়গা থেকে আমি তাকে বলেছিলাম যে আমি তো মেন যে জায়গাটা আমার এক্সপার্টাইজ সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস, ডেটা প্যাটার্ন অ্যানালিসিস করে আমি জানাতে পারি কোথায় কী অবস্থা রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই ওকে 10-12টা বুথ করে বলেছিলাম যে এইভাবে আমি একটা ডেটা করে দিচ্ছি, দেখো কোনো রকম কোনো হেল্প লাগে কি না, এটা কাজে লাগে কি না। বলে দুর্ধর্ষ, এটা লাগবে। এরপর যেটা ও বলে হেজিটেট করছিল, আমি বুঝতে পারছিলাম যে কাউকে একজনও প্রধান সেনাপতি হিসেবে চাইছিল, যে পুরো যুদ্ধটা একটা নির্বাচন লড়া শুধুমাত্র প্রচার, প্রার্থীর মুখ, হ্যাঁ এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে তো নয়, ইলেকশন ম্যানেজমেন্টটাই একটা বিশাল বড় টাস্ক। তো সেটা করার জন্য একটা ওর হেল্পিং হ্যান্ড লাগবে। তো আমি তখন বললাম যে মানব আমি কি যাব, আমার কি যাওয়া উচিত হবে? মানে যদি তোমার কোনো লোক থাকে তুমি ডেফিনেটলি করিয়ে নাও ভাই, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আমি যেতে রাজি আছি। মানব বললো এই তো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। এই ইলেকশনের সময় আমরা যে কাজটা করে থাকি, ইউটিউবে ভিডিও বানানো, মানুষকে জাগানো, তাদেরকে বোঝানো কোনটা ভালো কোনটা মন্দ, এবং ডেফিনেটলি ইউটিউবটা করে বলেই তো আমাদের সংসারটা চলে। সেখান থেকে যে আপনারা অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পান সেখান থেকেই তো দুটো পয়সা আসে, যে কারণে আমরা ডাল ভাতটা জুটিয়ে নিতে পারি আমার সংসারের জন্য, আমার ছেলের পড়াশোনার খরচটা জুটিয়ে নিতে পারি, আমার স্ত্রী পুত্রের জন্য একটা মোটা শাড়ি, একটা কাপড়ের ব্যবস্থা করতে পারি। তো ইলেকশনের আগে এটা যাওয়া মানে তো আমার সেখানে একটা বড় ক্ষতি হবে। তো সেইটার কথা ভেবে মানব বলতে হেজিটেট করছিল, কিন্তু আমি যদি নিজে থেকে রাজি থাকি এর থেকে তো ভালো কিছু হতে পারে না। তখন আমি মানবকে একটাই কথা বলেছিলাম, আমি যাব, আমার কোনো টাকা পয়সার 1 পয়সার কোনো দরকার নেই, কিন্তু আমার যেটা দরকার আছে সেটা হচ্ছে আমাকে ফ্রি হ্যান্ড দিতে হবে। ইয়েস, তুমি ক্যান্ডিডেট, দিনের শেষে ভাই তোমাকে আমি সমস্ত রিপোর্ট দেবো, তুমি যেভাবে বলবে সেভাবে আমি এটাকে চালাবো, কিন্তু ওখানে এসে কেউ মাতব্বরি করবে, কেউ দাদাগিরি করবে, অন্য কারোর কাছে জবাবদিহি হবে, আমি তাহলে কিন্তু কাজ করতে পারবো না, আমাকে কিন্তু ফ্রি হ্যান্ড দিতে হবে। তো মানব তখন বলেছিল যে দেখ এখানে কাজ করারই লোক নেই, তো ফ্রি হ্যান্ড দেওয়া না দেওয়ার কি আছে, পুরো ফ্রি হ্যান্ড দেওয়া রইলো, যেভাবে হোক এসে করো, আছি, পাশে আছি, এটাকে জিততে হবে। তো তারপর তো সত্যিই আমি মানবের কাছে কৃতজ্ঞ এই ফ্রি হ্যান্ডটা দেওয়ার জন্য, যেভাবে যেটা হওয়ার করেছি। সেই গল্প অন্য কোনো এপিসোডে বলবো, মেমারির সেই অসাধ্য সাধন কী করে হলো, সেখানকার কর্মীরা কীভাবে কাজ করলেন, সেখানকার মানুষ কীভাবে জাগলেন, সেখানে কাউন্টিং যখন হচ্ছে, যখন কাউন্টিংয়ের আগে আমাদের পুরো টিমটাকে নিয়ে চলে যাচ্ছি যারা কাউন্টিং এজেন্ট হিসেবে থাকবে। আমি তো নিজেই আরও টেবিলে ছিলাম, আরেকজন ছিলেন মৃণালদা, সেই মৃণালদার কথা বলবো, সৌরভদা, বাবুদা তার কথা বলবো, আমাদের শুভমের কথা বলবো, আমাদের অক্ষয়ের কথা বলবো, প্রত্যেকটা মানুষ কীভাবে কাজ করেছে, ওখানে দেবরাজের কথা বলবো, ওখানে কৃষ্ণর কথা বলবো, ওখানে বিশ্বজিতের কথা, প্রত্যেকটা মেমারিতে যে এই টিমওয়ার্কটা হয়েছে, যে জয়টা, যারা অসাধ্য সাধনটা চিনিয়ে এসছে, অনন্যাদি না থাকলে হতো। তো এদের কথা বলবো, সেটা একটা আলাদা এপিসোডই হবে। কিন্তু আমাদের যেটা শেষ ভয় ছিল যে আমাদের যারা কাউন্টিং এজেন্ট আছে, মাথায় এরকম করে বন্দুক ঠেকিয়ে দিলেও না তারা কেউ কাউন্টিং হল থেকে বেরোবে না। কিন্তু কোথায় প্রবলেমটা হবে বলুন তো, এদেরকে যদি কিডন্যাপ করে নেয়, এই তৃণমূল চোর দল একটা, বাটপার দল একটা, এদের তো কোনো বিশ্বাস নেই। আর উল্টো দিকে যে প্রার্থী ছিল কোটি কোটি টাকা ছড়িয়েছে, কোটি কোটি টাকা ছড়িয়েছে, সুতরাং টাকা দিয়ে এদেরকে কেনা যাবে না, মাথায় বন্দুক ঠেকিয়ে কেনা যাবে না, কিন্তু কিডন্যাপ করে যদি নিয়ে যায়। তো পুরো টিমটাকে তুলে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা সেফ হাউসে, বর্তমানে যেখানে কাউন্টিং হল হবে তার কাছাকাছিই থাকা, যাতে আমরা একদম সকাল সকাল ঢুকে যেতে পারি, মাঝখান থেকে এই তৃণমূল চোর তৃণমূল কিছু করতে না পারে। তো যখন যাচ্ছি, যারা কর্মীরা রয়েছেন জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বলছে দাদা জিতিয়ে ফিরতে পারবে তো? না জিতলে কিন্তু কালকে বেঁচে থাকবো না। সত্যি ভাবছি যে এই মানুষগুলো তো কি কষ্টের মধ্যে আছে। আর তারপর যখন জিতে ফিরলাম পরের দিন 4 তারিখ সন্ধেবেলায়, সেই কর্মীটাই জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। সেই কান্নাটা কিন্তু যন্ত্রণার নয়, সেই কান্নাটা কিন্তু আনন্দের কান্না, যে আমরা পেরেছি, এটা অসম্ভবটাকে সম্ভব করেছি। আমি তখন ভাবছি যে সত্যিই তো আজকে যদি জিতে ফিরতে না পারতাম, এই মানুষটা হয়তো মরে যেত, আমি হয়তো মরে যেতাম, আমাদের বউগুলো সব বিধবা হয়ে যেত, আমাদের মায়ের কোলগুলো খালি হয়ে যেত। কি করুণ অবস্থায় পশ্চিমবঙ্গটাকে গত 15 বছর ধরে এই চোর তৃণমূল, এই বাটপাত তৃণমূল নিয়ে চলে গেছিলো, তার বিরুদ্ধে লড়াই ছিল, সেই লড়াইটা জিতে এসেছি। ফলে খুব স্বাভাবিক একটা আবেগের বিস্ফোরণ ছিল, এবং মানব সেখান থেকে একসঙ্গে নিয়ে দুই বন্ধুতে নাচছি, সেই জায়গাটা ছিল। তো সেই জয়টা এসেছে, কঠিন জয়, খুব পরিশ্রমের জয়, খুব তৃপ্তির জয় হয়েছে সেটা। আর একটা জিনিস যেটা খুব ভালো হয়েছে সেটা হচ্ছে
যে আমার যে সমীক্ষা 2021 সালে আমি যে সমীক্ষা করেছিলাম, সেখানে বলেছিলাম যে বিজেপি ক্ষমতায় আসার মতো কিন্তু জায়গা রয়েছে এবং বিজেপি খুব ভালো ফলাফল করলে সেখানে 170-80টা আসন পেতে পারে এবং বিজেপির খুব খারাপ ফলাফল যদি হয় না, তাহলেও বিজেপি মোটামুটি 120-25টা মতো আসন পাবে। হয়নি, বাস্তবের সঙ্গে মেলেনি। ফলে তৃণমূল তো সেটা নিয়ে ছ্যাঁচড়ামি করবে, গালাগাল দেবে, মোরালি ভেঙে দেওয়ার চেষ্টা করবে, সেই নিয়ে কোনো আমার আফসোস ছিল না। কিন্তু যেটা আমার সবথেকে খারাপ লাগতো, কষ্ট লাগতো, যন্ত্রণা লাগতো, চোখ ফেটে জল আসতো, কোনোদিন আপনাদেরকে বলতে পারিনি, সেটা হচ্ছে আপনারা যখন সেটা নিয়ে প্যাঁক দিতেন। আপনারা যখন বলতেন যে শুদ্ধশীল ঘোষ সেফোলজির কিচ্ছু জানে না, যে ছেলেটা নিজে একটা অ্যালগরিদম তৈরি করেছে 2007 সাল থেকে, যেটা নিয়ে সে পরিশ্রম করছে 2009, 2011, 2014, 2016, 2019 সব কটা মিলিয়ে দিয়েছে। 2021 এই তৃণমূল চুরি করে নিয়েছিল, সেটা 23 পরে প্রমাণিত, সেই জন্য মেলেনি, সেটার জন্য আপনারা কথা শোনাতেন। যাই হোক, আমার ফেলিওর ছিল এবং ফেলিওর হওয়ার পরও কিন্তু নিজের উপর আস্থা আমার টলেনি, কেননা আমি জানতাম আমি সঠিক ডেটা করেছি। এরা চুরি করেছে বলে এখন চুরি করার ডেটা কিভাবে কেউ প্রমাণ করবে, পৃথিবীর কোন সেপোলজিস্ট সেটা প্রমাণ করতে পারে? এবারে যখন এক্সিট পোল বেরোলো, একমাত্র আমি শুদ্ধশীল ঘোষ প্রিয়বন্ধু মিডিয়া বুক ঠুকে বলেছিলাম যে ডেটা আসছে না আমাকে চমকে দিচ্ছে। 200-র উপর আসন দেখাচ্ছে, 210, 12, 14টা অব্দি আসন পৌঁছে যেতে পারে বিজেপি, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু গতবার একবার ঠকেছি, একবার ধাক্কা খেয়েছি, এই চোরগুলোকে তো বিশ্বাস নেই। সেই জন্য সেকেন্ড রাউন্ড আমি একটা করেছিলাম এবং সেখানে প্রচণ্ড কনজারভেটিভ ডেটা নিয়েছিলাম। এক্সিট পোলের যে সেকেন্ড রাউন্ডটা করে ফাইনালি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট ভাষায় জানিয়েছিলাম যে বিজেপি 190-এর নিচে কিছুতেই নামছে না, 190+ হচ্ছে, সেটা 200 টাচ করতে পারে, এমনকি 200 ক্রস অবধি করতে পারে। বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল ঠিক সেটাই হয়েছে। অর্থাৎ শুদ্ধশীল ঘোষ জানে কিভাবে সেফোলজিটা করতে হয়, সেফোলজির ডেটা কিভাবে অ্যানালিসিস করতে হয়, প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে যা বলেছে সেই দিকেই প্যাটার্ন গেছে। হ্যাঁ, আসন অনুযায়ী হয়তো 1, 2, 5টা এদিক ওদিক হয়েছে, কেননা প্রত্যেকে যে বাটনটা টিপছে সেটা তো আমি দেখি না। একটা বিধানসভা 220, 2,20,000, 2.5 লাখ ভোটার রয়েছে, সেখান থেকে আমি 500 লোকের সঙ্গে কথা বলে ট্রেন্ড বোঝার চেষ্টা করছি, সেটা নিয়েও অনেকে জ্ঞান দিয়েছেন। একটা বিধানসভায় 500 লোকের সঙ্গে কথা বলে সব করে ফেলবেন, আপনারা সবাই সব বোঝেন, আমি কিছু বুঝি না গাধা, প্রমাণ করার চেষ্টা করেছেন। যাই হোক, সেখানে দিনের শেষে প্রমাণিত হয়েছে, সেটাও ঠিক করেছি। জেলার ধরে ধরে যে আসন বলেছি সেই রকমই ফলাফল হয়েছে। যেখানে যেখানে তৃণমূল জিততে পারে বলেছি সেইখানেই তৃণমূল জিতেছে। যেখানে যেখানে লড়াই হয়ে অন্য দল জিততে পারে বা বিজেপি জিততে পারে, 2-1টা আসনে এদিক ওদিক ফলাফল হয়েছে, কিন্তু ওভারঅল প্যাটার্ন হ্যাঁ সেটা হয়েছে। এবং এই যে ডেটাটা দিয়েছিলাম এটা আমি ছাড়া আর কেউ দেয়নি। হ্যাঁ, বুক টুকে আজকে এই কথা দাবি করতে পারি এবং সেই নিয়ে আলোচনা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আজকে অভিষেক তিওয়ারিকে, আমার আরেক ভাই বিহার থেকে, ন্যাশনাল লেভেলে হিন্দিতে যে প্রিয়বন্ধু মিডিয়া এক্সিস্ট করে, এখানকার বাংলার রাজনীতি কী হচ্ছে সেইটা নিয়ে ডেটা তুলে নিয়ে গেছে। আমি কৃতজ্ঞ আজকে সঞ্জয় দীক্ষিত স্যারের কাছে, জয়পুর ডায়লগ, তিনিও আমার সঙ্গে কথা বলেছেন, আমার যে ভাষ্যটা তা সেখানে পডকাস্ট করে তার চ্যানেলে দেখিয়েছেন, গোটা ভারতবর্ষ সেটার ফলে সেটা জানতে পেরেছেন। আমি কৃতজ্ঞ ধীরেন্দ্র পণ্ডিত স্যারের কাছে, এরকম একজন সিনিয়র জার্নালিস্ট, তিনিও নিয়মিত আমার পডকাস্ট করেছেন, আমার কথাটা সর্বভারতীয় লেভেলে পৌঁছেছে। এবং সবথেকে বেশি কৃতজ্ঞতা যদি কাউকে জানাতে হয় সেটা ইন্ডিয়া টিভি, একটা ইউটিউবার, বাংলার ইউটিউবার, যে কোনো দিন জার্নালিজমের ব্যাকগ্রাউন্ডে ছিলই না, সেই ছেলেটাকে তারা ধরেছে এবং সেই ইন্ডিয়া টিভি আমাকে লাইভ শোতে বসিয়েছে। এবং সবথেকে বড় কথা, যেটা নির্বাচনের আগে হলো, টানা 3 ঘন্টার একটা প্রোগ্রাম ইন্ডিয়া টিভি করেছিল, যেখানে আমার যে এক্সিট পোলটা সেইটাকে বেস লাইন ধরা হয়েছিল, যে 190 বলছে, সেখানে আমাকে তো ডেফিনেটলি ডাকা হয়েছিলই এবং তার পাশাপাশি আরও অন্তত 3জন প্যানেলিস্ট ছিলেন যারা সেফোলজিটা গুলে খেয়েছেন। সেখানে শুভ্রকমল স্যারের কথা বলতে হবে, শুভ্রকমল দত্ত, দিল্লিতে প্রবাসী বাঙালি, তো তিনিও ছিলেন। তো তারা চুলচেরা বিশ্লেষণ করেছে, এক একটা আসন ধরে ধরে জিজ্ঞেস করেছে এবং প্রশ্ন তুলেছেন যে অসম্ভব, এই রেজাল্ট হতে পারে না। আমি বলেছিলাম যে কুচবিহারে 9-0 হবে, 3টে আসন নিয়ে ডাউট আছে, সিতাই, শীতলকুচি আর দিনহাটা। তার মধ্যে শীতলকুচি আর দিনহাটা কনভার্ট হচ্ছেই, সিতাইয়ে ফাইট হবে কিন্তু খুব অল্প মার্জিনে বিজেপি বেরিয়ে যাবে। দেখা গেল লাস্ট রাউন্ডে গিয়ে ভোটটা একটু বেশি টেনে নিল তৃণমূল, 1000-এর মতো ভোটে জিতলো। এবার বলুন, যেখানে 2.5 লাখ ভোট রয়েছে সেখানে 500,000 ভোট সত্যিই কি ধরা সম্ভব? হ্যাঁ, আমি সিতাইটা মেলাতে পারিনি, কিন্তু যে ট্রেন্ড বলেছিলাম যে 9-0 হবে বা ওপিনিয়ন পোলে দেখিয়েছিলাম 8-1 হবে, তার বাইরে কি ট্রেন্ড হয়েছে? উল্টো ফল কি হয়ে গেছে?
আমি বলেছিলাম যে আলিপুরদুয়ার খাতা খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস। অনেকেই দেখাচ্ছিল একটি আসন মাদারিহাট বা ওই আলিপুরদুয়ার আসনটা হয়তো তৃণমূলের দিকে যাবে। আমি বলেছিলাম 5-0 তো 5-0ই হবে। আমি বলেছিলাম জলপাইগুড়ি 7-0 হবে। রাজগঞ্জ আর মাল নিয়ে একটা কোথাও গিয়ে কনফিউশন লাগছে, কিন্তু তা সত্ত্বেও এগুলো কনভার্ট হয়ে যাচ্ছে। এই আসনগুলোও বিজেপির দিকে আসবে, 7-0 হয়েছে। আমি বলেছিলাম যে কালিম্পং আর দার্জিলিং দাঁত ফোটাতে পারবে না, ওই যতই শঙ্কর মালাকার নাকি কাকে একটা নিয়েছিল না, এদেরকে নিয়েও কিচ্ছু করতে পারবে না তৃণমূল, 6-0 হবে, হয়েছে। আমি বলেছিলাম উত্তর দিনাজপুর 4টে আসন বিজেপির জন্য একদম কনফার্ম লাগছে, সেই 4টি আসনই হয়েছে। করণদিঘিতে বামেরা একটু হয়তো ফাইট দেওয়ার মতো জায়গায় আছে, কিন্তু জেতার জায়গায় নেই। অনেকে বলেছিল করণদিঘি আসনটা বামেরা পাচ্ছে, লিখে রেখে দাও, বড় বড় সেফোলজিস্ট, হয়েছে, হয়নি। আমি বলেছিলাম 2টো আসন শিওরলি তৃণমূল পাচ্ছে, একটা হচ্ছে চোপড়া, একটা হচ্ছে ইটাহার। আর এর বাইরে 3টি আসন চাকুলিয়া, গোয়ালপুকুর আর ইসলামপুর, এখানে লড়াইয়ে আছে। সেখানে চাকুলিয়া আর গোয়ালপুকুর মনে হচ্ছে কংগ্রেস ছিনিয়ে নেবে, হয়নি। মুসলিমরা ভোট দেয়নি, মুখে যেটা বলেছে কাজে সেটা করেনি, সেটা ধরতে পারিনি আমি। কিন্তু গোয়ালপুকুর ত্রিমুখী লড়াই হবে, প্যাটার্নগুলো কি চেঞ্জ হয়েছে? আমি বলেছিলাম দক্ষিণ দিনাজপুর, সেখানে 6-0 অবধি হয়ে যেতে পারে। কুমারগঞ্জ আর কুশমন্ডি এই দুটো নিয়ে ডাউট আছে, বাকি জায়গায় ডাউট নেই। হরিরামপুর খুব সম্ভবত কংগ্রেস ভোট কাটবে, সেই ভোটটা কাটার ফলে বিপ্লব মিত্র হেরে যেতে পারে। না, হরিরামপুর আসনটা হয়নি, কংগ্রেস ভোটটা কাটতে পারেনি। কংগ্রেসের যতখানি মানুষ মুখে বলেছে, বাস্তবে সেই ভোটটা দেয়নি, সেটা ধরতে পারিনি। হ্যাঁ, কংগ্রেসের রিভাইভালটা আমার ফ্লপ বলতে পারেন, কিন্তু ওভারঅল প্যাটার্ন যেটা বলেছিলাম সেটাই হয়েছে। আমি বলেছিলাম মালদাতে বিজেপি নিজের জেতা 4টে আসন তো ধরে রাখছেই, তার পাশাপাশি 2টো আরও আসন মানিকচক এবং বৈষ্ণবনগর, সেখানে বিজেপি জিতছে। বাকি 6টা আসন কংগ্রেস আর তৃণমূলের লড়াই হবে, খুব সম্ভবত কংগ্রেস এগোবে। কংগ্রেস পারেনি, কিন্তু বিজেপিও সেখানে হয়নি, বিজেপি 6টা আসন হয়েছে। আমি বলেছিলাম মুর্শিদাবাদের মতো জেলা, যেটা সংখ্যালঘু অধ্যুষিত, কেউ কল্পনাও করতে পারবেন না, সেখানে তৃণমূল ডবল ডিজিট পৌঁছবে না, 10-এর নিচে থাকবে। আমরা বলেছিলাম 5টা-6টা হয়তো হচ্ছে, কি 6টা-7টা হচ্ছে, সেটা আরও 2টো আসন বেশি পেয়েছে, কংগ্রেস করতে পারেনি। কিন্তু সেখানে বিজেপি 6টা আসন পাচ্ছেই, তারা সেটা আরেকটুও বাড়িয়ে নিতে পারে। মুর্শিদাবাদ জেলায় এই ফল বিজেপির হতে পারে, আমি ছাড়া কেউ কিন্তু রিড করেনি। আমি বলেছিলাম বামেরা শূন্যের গেরো তাদের কাটতে চলেছে। আগে দেখাচ্ছিল জলঙ্গি তৃণমূল নিয়ে নিচ্ছে, খুব সম্ভবত ডোমকল আসনটা বামেদের দিকে যেতে চলেছে, সেটাই তাদের হয়েছে। আমি বলেছিলাম হুমায়ুন কবির খাতা খুলতে চলেছে, হ্যাঁ করেছে। নওদাটা ধরতে পারেনি, নওদাটা মনে হচ্ছিল তৃণমূল জিতে নেবে, সেখানেও হুমায়ুন কবির জিতেছে। কিন্তু যে জায়গাগুলো বলেছি তার বাইরে কিছু হয়েছে। নদিয়াতে ফল বলেছিলাম 14-3 হবে, 14-3ই হয়েছে। উত্তর 24 পরগনা সবথেকে বড় জেলা, 33টা আসন আছে, সেখানে বলেছিলাম যে 22টা আসন বিজেপি দেখাচ্ছে আরও বাড়তে পারে, 23টা বোধহয় পেয়েছে। এবং সেখানে যে আসনগুলো বলেছিলাম তৃণমূল কংগ্রেস লড়াইয়ে আছে, তারা কিন্তু সেই আসনগুলোই পেয়েছে। যেমন আমি বলেছিলাম যে বনগাঁ সেগমেন্টে স্বরূপনগর ছাড়া আর অন্য কোনো জায়গা নেই। আর এরপর এসে নৈহাটিটা একটু টাফ ফাইট আছে, হয়তো হবে না, নৈহাটিটা হয়ে গেছে, গুড নিউজ। কিন্তু তারপর বলেছিলাম এই মিনাখা, দেগঙ্গা, বসিরহাট উত্তর, এখানে যে এই মুসলিম বেল্টটা আছে, এইখানটায় তৃণমূল কিছু আসন পাবে। বারাসাতের যে মুসলিম বেল্টটা আছে, সেইখানটায় কিছু আসন পাবে। মাঝখানে দমদম আর ব্যারাকপুর সেগমেন্ট ধুয়ে মুছে তৃণমূল সাফ হয়ে যাবে, সেই প্যাটার্নই হয়েছে। বলেছিলাম কামারহাটি তৃণমূলই জিততে চলেছে, বিজেপি পারবে না, ওখানে প্রার্থী ভালো দিতে পারেনি, সেই ফলাফলটাই হয়েছে। বলেছিলাম যে বসিরহাটের মতো আসন, সেখানে হিঙ্গলগঞ্জ, সেখানে যেটা সন্দেশখালী আসন বিজেপির পক্ষে যাচ্ছে, ঠিক সেটাই হয়েছে। এমনকি দক্ষিণ 24 পরগনা অভিষেক ব্যানার্জির জেলা, মাতব্বর 4000 পুলিশ নিয়ে ঘুরতো, সেখানেও বলেছিলাম যে বিজেপি ডবল ডিজিটে পৌঁছে যাবে। এবারে কিন্তু আর ওই 30-0, 31, 31-0 সব করতে পারবে না, সেটাই হয়েছে। এমনকি কলকাতা যেখানে ভদ্রলোকের ভোট আছে, সেখানে আমি বলেছিলাম 8টি আসন অবধি চলে যেতে পারে। হ্যাঁ, চৌরঙ্গি আর এন্টালি হয়নি, কিন্তু যে আসনে লড়াইয়ে রয়েছে এবং যে আসনগুলো জিততে পারে, দেখুন সেখান থেকেই হয়েছে। হাওড়া, সেখানেও খাতা খুলতে চলেছে বলেছিলাম, সেখানেও দেখুন যথেষ্ট ভালো ফলাফল হয়েছে, যেটা এক্সিট পোলে দেখিয়েছিলাম সেটাই হয়েছে। হুগলিতে বলেছিলাম যে এখানে কিন্তু খুব ভালো ফলাফল হতে চলেছে, 13টি আসন দেখাচ্ছে, চন্দননগর সিঙ্গুরও হচ্ছে। এবং যদি কোনো লড়াইয়ে থাকে তৃণমূল কংগ্রেসের জন্য 4টি আসন 5টি আসনের কথা বলেছিলাম, তার মধ্যে ছিল চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, ধনেখালি আর হরিপাল। দেখুন তৃণমূল যে 2টো আসন পেয়েছে, ওই 4টি আসনের মধ্যে থেকেই পেয়েছে, অন্য কোথাও থেকে পারেনি। উত্তরপাড়া নিয়ে অনেকেই লাফাচ্ছিলেন, মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন, কোথায়? বলেছিলাম দীপাঞ্জন দা জিতেছে। পূর্ব মেদিনীপুর বলেছিলাম 15-1, পটাশপুর নিয়ে চিন্তা আছে, 16-0 হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর বলেছিলাম যে 10টার বেশি আসন দেখাচ্ছে, 13টা আসন পেয়েছে। ঝাড়গ্রামে বলেছিলাম 3-1 হবে, বিনপুরটা নিয়ে ডাউট আছে, 4-0 হয়ে গেছে। পুরুলিয়া বলেছিলাম সেখানে 2টি আসন একটু ডাউট লাগছে, 9-0 করে দিয়েছে।
বাঁকুড়াতে বলেছিলাম যে 11-1 দেখাচ্ছে, একটা আসন একটু রায়পুরটা একটু টাফ লাগছে, 12-0 করে দিয়েছে। পূর্ব বর্ধমান যেখানে 16-0 করেছিল গতবার, বলেছিলাম 8টি আসন তো দেখাচ্ছে, ও আরও বেশ কিছু আসন পজিটিভ দেখাচ্ছে, এবং সেই জায়গা থেকে আমি ভয়ে দিতে পারছি না, কিন্তু ভালো ফলাফল, 8-এর নিচে নামছে না, 14টা আসন পার করে নিয়েছে। পশ্চিম বর্ধমান 9টার মধ্যে 8টা আসন দিয়েছিলাম, একমাত্র বলেছিলাম বারাবণী অল্প মার্জিনের ফাইট রয়েছে, বারাবণীও বেরিয়ে গেছে। বীরভূম 6টা আসন বলেছিলাম, যে আসন বলেছিলাম 6-5 দেখুন সেটাই এক্স্যাক্টলি হয়েছে। সুতরাং ডেটা রিড করতে জানি, সেপোলজিটা জানি, শুধু 2021-এ এই চোর তৃণমূল চুরি করে নিয়েছিল বলে সেগুলো মেলেনি। যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে এপিসোড করব, কোথায় মিললো কোথায় মিললো না, মেমারির এক্সপিরিয়েন্স কী ছিল, পাগলি এখন কি পাগলামি করছে, মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করব না, ভাইপো এত পাঁঠাগিরি করেছে এতদিন, এখন মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে, ওর এলাকায় যাব, একটা একটা করে প্লট যেখানে অভিষেক ব্যানার্জি চুরি করেছে, চোর এক্সপোজ করব, প্রত্যেকটা লোককে সামনে নিয়ে আসবার, তারপর এই অভিষেক ব্যানার্জিকে পুলিশ দিয়ে কোমরে দড়ি পরাবো। অনেক কিছু কাজ বাকি আছে, লড়াই এখনো শেষ হয়নি, কিন্তু খুশি একটাই কারণে, যে লক্ষ্যে নেমেছিলাম সেই লক্ষ্য ঈশ্বর অসীম আশীর্বাদ দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় সেটা এস্টাবলিশ করতে পেরেছি। এবং সবথেকে বড় কথা, শুদ্ধশীল ঘোষ, প্রিয় বন্ধু মিডিয়া, তারা যে সমীক্ষা করে সেটা আজকে শুধু বাংলার ঘরে ঘরে নয়, গোটা ভারতবর্ষের সামনে সেটা সামনে চলে এসেছে, এবং গোটা ভারতবর্ষ সেটা মানছে যে হ্যাঁ, গোটা ভারতবর্ষে যদি একমাত্র কেউ ওয়েস্ট বেঙ্গলকে রিড করে থাকে, তার সঠিক ডেটা অ্যানালিসিস প্যাটার্ন করে থাকে, সেটা শুদ্ধশীল ঘোষ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, ঈশ্বরের করুণা না থাকলে এটা হতো না। অসম্ভব খুশি, ডেফিনেটলি প্রত্যেকটা বিষয় নিয়ে আসবো। গলার অবস্থা খুব খারাপ, বিশ্রাম নেই, শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়, কিন্তু তার মাঝখানে এতদিন আপনাদের সামনে আসতে পারিনি, আমারও মন খুঁতখুত করছিল। এবার থেকে নিয়মিত ভিডিও দেবো, একটা একটা করে বিষয় তুলে ধরবো, এবং যেটা বললাম যে সর্বভারতীয় দর্শকও যেভাবে চাইছেন, এবার থেকে কিন্তু প্রিয় বন্ধু ভারত সেখানেও চালু করব, এবং প্রত্যেক দিন অন্তত একটা করে ভিডিও সেখানে দেব। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সোনার বাংলা গড়তে গেলে কিন্তু ওই তোলামুলি কালচার কন্টিনিউ করলে চলবে না, ওই সিপিএমের কালচার কন্টিনিউ করতে চললে হবে না। সারা ভারতবর্ষে যেভাবে বিজেপি ডেভেলপমেন্ট করছে, বাংলার মানুষ বিজেপিকে সেই জায়গাটা দিয়েছে। আমাদের যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সনাতনী, তাদের কিন্তু সেই ঐতিহ্যটাকে বজায় রাখতে হবে, সরকারের পাশে থেকে এই রাজ্যটাকে সবাই মিলে রাম রাজ্যে পরিণত করতে হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে কথা হবে, খুব তাড়াতাড়ি আবারও ফেরত আসছি। খুব ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।